আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা এই ফিজিক্স ফার্স্ট পেপারের এই যে অভিকর্ষ মহাকর্ষ চ্যাপ্টারটা আছে, এটাকে আমরা মোটামুটি তোমার 3টা বা 4টা ভাগে ভাগ করব, যেন মানে খুব ভালোভাবে জিনিসটা ব্যাখ্যা করা যায়। তো এটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1-এ অভিকর্ষ ত্বরণ সম্পর্কিত সবগুলো সূত্র আমরা বের করব এবং যতগুলো সমস্যা আছে আমরা এগুলো দেখব। তারপরে অভিকর্ষ ত্বরণের তোমার পৃষ্ঠে, গভীরতায়, এইচ উচ্চতায় যে গ্রাফ সম্পর্কিত সমস্যা আছে এবং গ্রাফটা কখনো সোজা হয়, কখনো বাঁকা হয়, কেন এরকম হয়, এটা আমরা অন্য আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করব। আপাতত আমরা এখানে সূত্রগুলো বের করব এবং এই সম্পর্কিত ম্যাথগুলো একটু বিস্তারিত করার চেষ্টা করব। এই চ্যাপ্টারের পার্ট 1-এ আমরা শিখব মহাকর্ষ বল F কত হবে, তারপরে অভিকর্ষ বল F সমান W-টা কি, তারপরে অভিকর্ষ ত্বরণের লেখচিত্র আমরা এই ভিডিওতে আজকে এটা দেখব না, তবে আরেকটা ভিডিওতে আমরা আলাদা করে এটা ভালোভাবে বিস্তারিত ব্যাখ্যা করব। অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের সূত্রগুলো কত হবে, এইচ উচ্চতার সূত্রগুলি কিরকম হবে, এখানে একটা স্পেশাল সূত্র আছে, আমরা সেটাও বের করব। তারপর হচ্ছে এইচ গভীরতার সূত্রগুলো কেমন হবে, অর্থাৎ 3টা জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ বের করব, পৃষ্ঠে, এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায়। তাহলে এই চ্যাপ্টারের প্রথমেই আমরা শুরু করব মহাকর্ষ বল দিয়ে। শুরুতেই আমরা পাবো মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল সূত্রটা দিচ্ছে, এটা আমরা সবাই জানি, একদম ক্লাস 8 থেকে আমরা জানি, স্যার আইজ্যাক নিউটন। তবে কত সালে দিছে এটা আমরা জানি কিনা। সূত্রটা দিছে 1687 সালে। সালটা মনে রাখবা, 1687। দেখো সালটা মনে রাখার একটা টেকনিক আছে, যে 6, 7, 8 এভাবে মনে রাখবা, 6, 7, 8 আর সামনে একটা 1 থাকবে। 1687 সালে স্যার আইজ্যাক নিউটন এই সূত্রটা দেয়। তবে আমরা বেশিরভাগ যেই কথাটা জানি বা যে গল্পটা এখনো প্রচলিত, যে আপেল সম্পর্কিত, যে আপেলের উপর ভিত্তি করে এই সূত্রটা দিছে, আসলে কথাটা পুরোপুরি সত্য নয়। এটা হচ্ছে, যদি আপেল সত্য হয়েও থাকে, তার সাথে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে উপগ্রহের গতি সম্পর্কিত। এই দুইটা জিনিস একসাথে কম্বাইন করে তারপরে উনি এই স্যার আইজ্যাক নিউটন এই সূত্রটা দিছে 1687 সালে। কিভাবে মনে রাখবো? 6, 7, 8, তবে 8টা আগে থাকবে। সূত্রটাতে কি কি বলা ছিল? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। আমাদের এই বলটা সর্বদাই আকর্ষণধর্মী হবে, কখনোই বিকর্ষণধর্মী হবে না। তবে বিকর্ষণ বা আকর্ষণ দুইটাই হতে পারে শুধুমাত্র চার্জের ক্ষেত্রে। যদি দুইটা চার্জ পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করবে, দুইটা চার্জ যদি নেগেটিভ হয় তাও বিকর্ষণ করবে, তবে একটা প্লাস একটা মাইনাস হলে আকর্ষণ করবে। এগুলো হচ্ছে চার্জের ক্ষেত্রে। কিন্তু আমি যখন মহাকর্ষ বল বলবো, তখন আর কখনোই বিকর্ষণধর্মী বল কাজ করবে না, সবসময় আকর্ষণধর্মী। একেবারে এমসিকিউতে এটা মাঝে মাঝে আসে যে মহাকর্ষ বল কি ধর্মী? মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী, কখনোই বিকর্ষণধর্মী হবে না, বিকর্ষণ করার প্রশ্নই ওঠে না। তাহলে কি বলছে? যে সবসময় আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, দুটি ভরের গুণফলের সমানুপাতিক। আমরা ধরে নিলাম প্রথম বস্তুটার ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2। এখান থেকে আমরা লিখতে পারি F প্রপোর্শনাল m1 m2, অর্থাৎ মহাবিশ্বের দুইটা বস্তু একটা আরেকটাকে কতটুকু বলে আকর্ষণ করবে সেটাকে আমরা যদি F বলি, তাহলে এই বলটা হবে বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তবে মধ্যবর্তী দূরত্বটা অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্রের সংযোগকারী রেখা বরাবর হতে হবে। তো প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বললাম d। তাহলে F প্রপোর্শনাল 1/d স্কয়ার। তার মানে বল, মহাকর্ষ বল হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটাকে আমরা একসাথে লিখতে পারি। সুতরাং F প্রপোর্শনাল m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই মহাকর্ষ বলটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল, এই গ্র্যাভিটেশনাল থেকে আমরা একটা ধ্রুবক দিব, সেটা হচ্ছে ক্যাপিটাল G। F সমান ক্যাপিটাল G m1 m2 বাই d স্কয়ার। এটাই হচ্ছে আমাদের মহাকর্ষ বল। F সমান G m1 m2 বাই d স্কয়ার। আর ক্যাপিটাল Gটা কি? ক্যাপিটাল Gটা হচ্ছে আমাদের
সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। জি দিয়ে কেন প্রকাশ করা হয়? কারণ মহাকর্ষ বলটাকে আমরা ইংলিশে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে আমরা এটাকে জি দিয়ে প্রকাশ করব। F সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। আচ্ছা, এখন ভরটা খুব সহজেই বোঝা গেল যে এই ভরটা কেজি এককে থাকবে, এই ভরটা কেজি এককে থাকবে, আর জি এর মানটা আমরা একটু পরে বলবো। এখন আসলে ডি, যে দূরত্বটা কোথা থেকে কোথায় হবে? দূরত্বটা হবে অবশ্যই বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। যদি দুইটাই গোলক হয় তাহলে গোলকের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হবে। এখন যদি আমার রম্বস হয়, যদি বর্গ হয়, যদি আয়তক্ষেত্র হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রেও কেন্দ্র থেকে কেন্দ্র। বর্গের ক্ষেত্রে আমরা কর্ণটা কই পাবো? আমরা দুইটা কর্ণ যদি যোগ করে দিই, এই কর্ণটা যোগ করলাম এবং এই কর্ণটা যোগ করলাম, দুইটা কর্ণ যদি যোগ করি তাহলে কর্ণদ্বয়ের যে ছেদবিন্দু পাবো সেটি হচ্ছে আমার কেন্দ্র। তাহলে আরেকটা কেন্দ্র পাবো, এই কর্ণটা আমি যদি যোগ করে দিই এবং এই কর্ণটা যদি যোগ করে দিই, তাহলে এই কর্ণ দুইটা যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুই হচ্ছে আমার বর্গের কর্ণ। আমরা দূরত্বটা কিভাবে হিসাব করব? এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত দূরত্ব, এটি হচ্ছে আমাদের ডি, অর্থাৎ এখান থেকে এখানে, এটি হচ্ছে আমাদের ডি। শুধুমাত্র বর্গ হবে যে ব্যাপারটা এরকম না, বর্গের পরিবর্তে তোমার আয়তক্ষেত্র হতে পারে, একদম মানে হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এই কর্ণটা আমরা যোগ করে দিলাম এবং এই কর্ণ যোগ করে দিলাম, এই কর্ণ যোগ করে দিলাম, এই কর্ণ দুইটা যোগ করে দিলাম। তাহলে কর্ণ দুইটা যোগ করে দিলে আমরা যে দূরত্বটা পাবো সেই দূরত্বটাই হচ্ছে আমাদের ডি, অর্থাৎ এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এতটুকু, এই দূরত্বটা হচ্ছে আমাদের ডি। এটাকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করব, স্মল ডি। তাহলে বেশিরভাগ সময় তো গোলাকার বস্তুই আসে, তো গোলাকার বস্তু যদি আসে তাহলে সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স, আর যদি আয়তাকার বস্তু হয় তাহলে কেন্দ্র থেকে কেন্দ্র, যদি বর্গাকার বস্তু হয় কেন্দ্র থেকে কেন্দ্র, যদি রম্বস হয় কেন্দ্র থেকে কেন্দ্র, যদি ইরেগুলার শেপও হয় তাও কেন্দ্র থেকে কেন্দ্র। তো আমাদের ইন্টার পর্যন্ত ইরেগুলার শেপ আসা আপাতত লাগবে না। তাহলে আমরা বুঝলাম F = G m1 m2 বাই ডি স্কয়ার। আমাদের যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে ডি নিয়ে। তাহলে রেগুলার শেপ হলে সবসময় কেন্দ্র থেকে কেন্দ্র। এখন মনে করো গোলাকার বস্তু দেওয়া আছে, তবে দুইটার আলাদা আলাদা ব্যাসার্ধ দেওয়া আছে এবং তাদের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব দেওয়া আছে। তাহলে দুইটা গোলকের পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে এটা, এটা কখনোই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব না, পৃষ্ঠ থেকে পৃষ্ঠ। এরপরে মনে করো এটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এতটুকু, আর এটা কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এতটুকু। তাহলে এখন প্রথমটার ব্যাসার্ধ মনে করো r1 দেওয়া আছে, দ্বিতীয়টার ব্যাসার্ধ হচ্ছে r2 দেওয়া আছে। তাহলে এখন আমরা দূরত্ব কোথা থেকে হিসাব করব? সেম আগের কথাই, যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হিসাব করব। তো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কতটুকু? এতটুকু, এতটুকু হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। আমরা কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হিসাব করব এতটুকু, ডি। তাহলে ডি সমান আমরা লিখতে পারি r1 প্লাস এই মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ধরলাম x প্লাস r2। তার মানে গোলক দুইটার যদি কখনো পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দেওয়া থাকে তাহলে পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাকে আমরা ধরবো x, এবং প্রথম গোলকের ব্যাসার্ধ হচ্ছে r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে r2। তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা বুঝলাম F = G m1 m2 বাই ডি স্কয়ার। তাহলে এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, ভর এবং দূরত্ব নিয়ে। ভরটা সবসময় কেজি এককে থাকবে এবং দূরত্বটা সেন্টার থেকে সেন্টার পর্যন্ত থাকবে। তাহলে আমরা F সমান পাইছি G m1 m2 বাই ডি স্কয়ার। G, এই জিটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। G সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটার মান হচ্ছে 6.673 ইন্টু tan ইনভার্স 11, 6.673 ইন্টু tan ইনভার্স 11। এককটা কত হবে? জি সমান আমরা এখান থেকে পাই, ডিটা এখানে আসি গুণ হবে f d স্কয়ার m1
m1 m2। তাহলে বলের একক নিউটন, দূরত্বের একক মিটার স্কয়ার, ভরের একক কেজি, এই ভরের একক কেজি, নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটা হচ্ছে জি এর একক। তাহলে 6.670 tan inverse 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 একক। তাহলে এই এককটা ছাড়া আমাদের আরেকটা একক আসতে পারে, সবসময় পরীক্ষায় এই এককটাই আসে, তবে এটা ছাড়া আমরা আরেকটা একক বের করতে পারি। যেমন আমরা চাইলে নিউটনটাকে ভাঙতে পারি। তাহলে নিউটন মানে কি? এফ জি ইজ ইকুয়ালস টু এফ। এফ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি এম এ ডি স্কয়ার m1 m2। একটা এম আমরা কেটে দিলাম, আর কি থাকবে? উপরে ত্বরণ থাকবে। উপরে থাকবে ত্বরণ। তাহলে ত্বরণের একক হচ্ছে মিটার সাইন ইনভার্স 2, দূরত্বের একক মিটার স্কয়ার, নিচে থাকবে ভরের একক কেজি। ভরের একক কেজি থাকবে। তাহলে আমরা লিখতে পারি মিটার কিউব কেজি ইনভার্স এস ইনভার্স 2। তাহলে একটা একক যেটা সবসময় পরীক্ষা আসবে সেটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা ছাড়া আরেকটা একক হতে পারে, সেটা হচ্ছে আমরা যদি একটাকে ভেঙে ফেলি, তাহলে একটাকে ভেঙে আমরা লিখছি এম এ, তাহলে একটা এম কাটা গেল। তাহলে ত্বরণ এর একক হচ্ছে মিটার সাইন ইনভার্স 2, দূরত্বের একক হচ্ছে মিটার স্কয়ার, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে মিটার ইনটু মিটার স্কয়ার মিটার কিউব, কেজি নিচ থেকে উপরে তো তাই ইনভার্স এস ইনভার্স 2। সেক্ষেত্রে আমরা প্রথমটাই মনে রাখবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই জিটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হচ্ছে কেন? মহাকর্ষীয় ধ্রুবক ঠিক আছে, কিন্তু তার সাথে একটা কথা যুক্ত হয়েছে সার্বজনীন। সার্বজনীন কেন? সার্বজনীন মানে হচ্ছে সেটা মহাবিশ্বের যেই জায়গায় হিসাব করুক না কেন কখনোই তার মানের পরিবর্তন হবে না, কখনোই হবে না। এটা কখনো তীব্রতার উপর নির্ভর করবে না, তোমার ঘনত্বের উপর নির্ভর করবে না, বস্তুর আকার আকৃতি, তারপরে স্থান কাল পাত্র চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র কোনো কিছুর উপরে নির্ভর করবে না, কোনো কিছুই না। যেহেতু এই ধ্রুবকটা মহাকর্ষীয় ধ্রুবকটা কোনো কিছুর উপরে নির্ভর করে না, কখনো সময়ের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না, পদার্থের শেপের উপর নির্ভর করে না, পদার্থের ঘনত্বের উপর নির্ভর করে না, পদার্থটা কোন মাধ্যমে রাখা হয়েছে সেটার উপর নির্ভর করে না, কোনো কিছুর উপরে নির্ভর করে না, টোটালি না। এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বজনীন। সার্বজনীন মানে সর্ব অবস্থায় সব জায়গায় তার মান এটাই ব্যবহার হবে। তার মানে এটাকে আমরা সার্বজনীন বলার পিছনে মূলত কারণ হচ্ছে এটা কোনো উপাদানের উপর নির্ভর করে না, স্থান কাল পাত্রভেদে সর্বদাই ধ্রুবক, এই জন্য এটা সার্বজনীন। এখন আসো যে এই মানটা দ্বারা আমরা কি বুঝবো। আমরা ধরে নিলাম এখানে একটা গোলক, এখানে একটা গোলক রাখলাম, এই গোলকের ভর 1 কেজি, যে কোনো বস্তু হতে পারে, আমরা গোলক ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য। দুইটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি করে, এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব কেন্দ্র থেকে কেন্দ্র সেটা আমরা ধরলাম 1 মিটার। আমরা এখান থেকে জিটাকে সংজ্ঞায়িত করব যে জি এর এই মানটা এটা অর্থ কি। আমরা এর জন্য ধরে নিলাম যে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পর 1 মিটার দূরে বসানো আছে। তাহলে এই মানগুলো যদি এখন আমরা এখানে বসাই, F সমান জি 1 ইন্টু 1, অর্থাৎ এই m1 ভরের বস্তু 1 কেজি, m2 ভরের বস্তু 1 কেজি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 স্কয়ার। তাহলে F সমান আমরা লিখতে পারি F সমান আমরা লিখতে পারি g, কারণ 1 ইন্টু 1 ডিভাইড বাই 1, F সমান g। তাহলে g এর মানটা আমরা বসাই দিলাম 6.673 tan ইনভার্স 11। তার মানে দেখো g এর মান বসানোর কারণে আমরা f পাইছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 1 কেজি
1 কেজি ভরের দুইটা বস্তু, মনে করো প্রথমটার ভর হচ্ছে 1 কেজি, দ্বিতীয়টার ভর হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজি ভরের দুইটা বস্তু পরস্পরকে আমরা যদি 1 মিটার দূরে বসাই, তাহলে 1 মিটার দূরে বসালে বস্তু দুটো একে অপরকে কতটুকু বলে আকর্ষণ করবে, সেই আকর্ষণ বলকে বলা হচ্ছে জি। তার মানে জি হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে আকর্ষণ বল। সেটা কত? সেটা হচ্ছে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে বসাবো, তাহলে বস্তু দুইটা একে অপরকে কতটুকু বলে আকর্ষণ করবে, সেটার মান হচ্ছে জি। তাহলে তার মানটা কত? তার মানটা হচ্ছে এত নিউটন। যে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরে বসাইলে একটা অপরটাকে 6.673 tan ইনভার্স 11 নিউটন বলে আকর্ষণ করবে। এটাই হচ্ছে জি এর অর্থ। জি এর অর্থ তো আমরা শিখলাম। এবার আসো আমরা জি এর মাত্রাটা বের করতে পারি কিনা দেখি। তাহলে F ইকুয়ালস টু হচ্ছে জি m1 m2 বাই d স্কয়ার। জি সমান f d স্কয়ার m1 m2। আমরা এখান থেকে এটার মাত্রাটা বের করব। মাত্রাটা কিন্তু এমসিকিউতে আসবে। g ইকুয়ালস টু f d স্কয়ার m1 m2। এটা হচ্ছে বল। আমরা চাইলে বলটাকে ভেঙে ফেলতে পারি, কোনো সমস্যা নেই। f f সমান m a d স্কয়ার m1 m2। এখান থেকে আমরা মাত্রাটা বের করব। একটা ভর কেটে দিলাম, আমার কষ্ট কমে গেল। তারপর আসো ত্বরণ। ত্বরণের মাত্রা কি? ত্বরণের মাত্রা হচ্ছে L T ইনভার্স 2। এটা হচ্ছে তোমার ত্বরণের মাত্রা। তারপর দূরত্ব আছে, দূরত্বের মাত্রা হচ্ছে লেন্থ। লেন্থের প্রথম বর্ণ L, L স্কয়ার। তারপরে mm তো কেটে দিলাম। এই ভর, ভরকে আমরা ইংলিশে মাস বলি। মাসের প্রথম বর্ণ ক্যাপিটাল M। তাহলে L ইন্টু L, L কিউব m ইনভার্স t ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের মাত্রা, জি এর মাত্রা। জি এর মাত্রাটা মুখস্থ রাখবা, আর যদি কখনো ভুলে যাও ঠিক এভাবে বের করবা। ভেঙে 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 বের করলে তখন তোমার মনে থাকবে। আর এমসিকিউর জন্য তুমি টাইম বাঁচানোর চেষ্টা করতে হবে। তো টাইম বাঁচানোর জন্য হইলেও তুমি মুখস্থ রেখে দিবা L কিউব m ইনভার্স t ইনভার্স 2। ওকে, তাহলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক থেকে কি কি প্রশ্ন আসতে পারে? যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 tan ইনভার্স 11 বলতে কি বোঝো সেটা আমরা ব্যাখ্যা করছি। 1 কেজি ভরে দুইটা বস্তু 1 মিটার দূরে বসাইলে তারা নিজেদেরকে যতটুকু বলে আকর্ষণ করবে সেটাই হচ্ছে মহাকর্ষীয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার এককটা কি হতে পারে? দুইটা একক দেখছি, তার মাত্রাটা কি হতে পারে? মাত্রা সবসময় একটাই হবে, যেটা সেটাই। ওই দুইটা একক মনে রাখবা আর মাত্রাটা মনে রাখবা। মোটামুটি এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। ওকে, তাহলে বল একটা ভেক্টর রাশি, এটা আমরা জানি। বল একটা ভেক্টর রাশি এবং বল একটা লব্ধ রাশি। লব্ধ রাশি মানে হচ্ছে যেই রাশিগুলো অন্যান্য রাশির উপর নির্ভর করে, অথবা যেই রাশিকে ভাঙলে একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। বলকে ভাঙলে আমরা অনেকগুলো পাই, যেমন F ইকুয়ালস টু ma, ভর ইন্টু ত্বরণ পাই, আবার ত্বরণকে ভাঙলে আরো অনেকগুলো রাশি পাই। তো এটা হচ্ছে একটা লব্ধ রাশি। এটাকে ভাঙলে যেহেতু অনেকগুলো রাশি পাওয়া যাচ্ছে, মৌলিক রাশি পাওয়া যাচ্ছে। তবে এটার একটা ভেক্টর রূপও আছে। ভেক্টর রূপে আমরা একটু দেখবো। যেহেতু বল, এটার একটা ভেক্টর থাকবে এবং এটা হচ্ছে আকর্ষণ ত্বরণ। আকর্ষণ বোঝানোর জন্য আমরা অনেক সময় মাইনাস ইউজ করতে পারি, অথবা ইউজ না করলেও হবে, কোনো সমস্যা নেই। F equals to G m1 m2 by d স্কয়ার। তুমি চাইলে d লিখতে পারো অথবা r লিখতে পারো। r লিখলেও হবে, d লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এই প্রথম বস্তুটার ভর হচ্ছে m1, দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে m2। তাহলে কে কাকে আকর্ষণ করে? এখানে একজন আরেকজনকে আকর্ষণ করে। যদি প্রথম বস্তুটাকে বলি, প্রথম বস্তুটা কাকে আকর্ষণ করে? দ্বিতীয় বস্তু। দ্বিতীয় বস্তুটা কাকে আকর্ষণ করে? প্রথম বস্তুকে। অর্থাৎ একটার দিক আর একটার বিপরীত। একটা যেদিকে আকর্ষণ করবে, অপরটা তার উল্টা দিকে টানবে, একে অপরকে টানবে। F সমান G m1 m2। ভর হচ্ছে সবসময় স্কেলার, কারণ ভরের কোনো দিক নেই। ভেক্টর বোঝানোর জন্য r স্কয়ার ইন্টু r, নিচে একটা r দিয়ে গুণ করে দিলাম, আবার উপরে একটা r দিয়ে গুণ করে দিলাম। তাহলে F সমান G
m1 m2 r স্কয়ার ইনটু r, তাহলে এটাকে আমরা r কিউব লিখলাম, আর এইটাকে আমরা ভেক্টর আকারে প্রকাশ করলাম। এইটা ভেক্টর আকারে প্রকাশ করতে গিয়ে তুমি চাইলে এই ফর্মুলার মধ্যে একটা মাইনাস চিহ্ন বসাতে পারো। তুমি চাইলে এখানে একটা মাইনাস চিহ্ন বসাতে পারো, তবে না বসালে কোনো সমস্যা নেই, কারণ এটা সবসময় আকর্ষণধর্মী নির্দেশ করে। তো এই মাইনাসটা দ্বারা বোঝানো হচ্ছে এটা একটা আকর্ষণধর্মী বল, একটা আরেকটা দিকে বিপরীত দিকে। এই মাইনাসটা না বসালে কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করতে যাচ্ছি না। তাহলে জি ইকুয়াল হচ্ছে m1 m2, নিচে একটা r দিয়ে গুণ করে দিয়েছি, উপরে একটা r দিয়ে গুণ করে দিয়েছি, তার নিচে হচ্ছে r কিউব, আর উপরের rটাকে আমরা ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এটাই হচ্ছে আমাদের ভেক্টর রূপ। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের ভেক্টর রূপ। চাইলে তুমি মাইনাসটা তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই। মহাকর্ষ বলের মধ্যে আমরা কি পড়ছি, যে দুইটা বস্তু থাকবে, একে অপরকে আকর্ষণ করবে। এই একটা বস্তু, বি হচ্ছে আরেকটা বস্তু, তারা নিজেদেরকে যতটুকু বলে আকর্ষণ করবে সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তবে এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে যে আকর্ষণ বলটা কাজ করবে এটাকে আমরা নতুন একটা নাম দিব, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। অর্থাৎ যে কোনো দুইটা বস্তু আমরা নাম জানি আর না জানি সেটার নাম হচ্ছে মহাকর্ষ। তবে এখানে দুইটা বস্তু আছে, এটার নাম মহাকর্ষ। তবে এই বস্তু দুইটার মধ্যে একটা হচ্ছে পৃথিবী, এই জন্য এই মহাকর্ষ বলের আমরা অন্য একটা নাম দিব, সেটা হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষজ বলের একদম সিম্পলি সংজ্ঞা হচ্ছে, দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী থাকে তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে তোমার অভিকর্ষজ বল, অর্থাৎ পৃথিবীর সাথে অন্য একটা বস্তুর আকর্ষণ বল। তার অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে পৃথিবী অন্য কোনো একটা বস্তুকে যতটুকু বলে আকর্ষণ করবে সেটাকে আমরা বলবো অভিকর্ষ বল। তবে দুইটা বস্তুর মধ্যে একটা হবে পৃথিবী, পৃথিবী থাকলে এই আকর্ষণ বলটাকে আমরা বলবো অভিকর্ষজ বল। মানে এখানে পেঁচানোর কোনো কিছু নাই, একদম সিম্পলি দুইটা বস্তু থাকলেই মহাকর্ষ, দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, তাহলে সেটা অভিকর্ষ। এখন অভিকর্ষটাকে আমি মহাকর্ষ বলতে পারি কিনা, মহাকর্ষ বলতে পারি কিনা এটার জন্য শর্ত একটাই, যে দুইটা বস্তু উপস্থিত থাকতে হবে। তাহলে পৃথিবী একটা বস্তু, এটা একটা বস্তু, যেহেতু দুইটাই বস্তু এটার নাম হচ্ছে মহাকর্ষ বল। দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, তাহলে এই মহাকর্ষ বলের নাম হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষের আরেকটা নাম হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু মহাকর্ষ হলেই তাকে আমি অভিকর্ষ বলতে পারবো না, অভিকর্ষের জন্য শর্ত আছে, কিন্তু মহাকর্ষের জন্য কোনো শর্ত নাই। মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তু থাকলেই তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা মহাকর্ষ, আর দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, তাহলে ওই মহাকর্ষ বলের নাম হচ্ছে অভিকর্ষ। তাহলে অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। নামটা দেখে বোঝা যাচ্ছে যে পৃথিবীর টানের কারণে যে ত্বরণটা হবে সেটা হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ। তো অভিকর্ষজ ত্বরণ কি, কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে থাকে তাহলে নিচের দিকে যতটুকু ত্বরণে পড়বে সেটি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটা অবশ্যই পৃথিবীর টানের কারণে হবে। এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধটাকে আমরা আর বললাম, আর এর মানটা মুখস্থ রাখবা। আর এর মানটা হচ্ছে 6.4 ইন্টু 10⁶, বা 64 লক্ষ মিটার। 10⁶ মানে 10 লক্ষ, 64 লক্ষ মিটার। পৃথিবীর ভরটাও মুখস্থ রাখবা, 5.98 10⁻24 কেজি। আর এই 5.98টাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 10⁻24 কেজি। আর পৃথিবীর মোটামুটি গড় ঘনত্ব 5500 গড়, কারণ পৃথিবীর কেজি পার মিটার কিউব, কারণ পৃথিবীর ভিতরে অনেক ধরনের পদার্থ আছে, এটা হচ্ছে একটা মোটামুটি গড় ঘনত্ব আমরা ব্যবহার করি আর কি 5500। তবে সব জায়গায় 5500 পাবা না, বালি থাকবে, কাদা থাকবে, লবণ থাকবে, পানি থাকবে, লাভা থাকবে, অনেক কিছুই থাকবে, তবে মোটামুটি গড় ঘনত্ব হচ্ছে 5500। তো পৃথিবীর ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। এখন আমরা ধরে নিলাম যে পৃথিবীর উপরে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর হচ্ছে স্মল এম। তাহলে এই বস্তুটাকে পৃথিবী কেন্দ্রের দিকে যতটুকু বলে আকর্ষণ করবে সেটাকে আমরা বলি ডব্লিউ সমান mg। আবার এই বলটাকে আমরা লিখতে পারি পৃথিবীর অভিকর্ষ বল g
পৃথিবীর ভর ইন্টু বস্তুর ভর মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর স্কয়ার। সাধারণত মানে নিয়ম হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত নেওয়ার জন্য আর কি। তবে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় আমরা যে বস্তুটা নিচ্ছি এটা খুবই ক্ষুদ্র হওয়ার কারণে সেটার কেন্দ্র থেকে নেওয়ার আর কোনো প্রয়োজন নাই। সেটা পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনা করলে মানে খুব একটা পরিবর্তন হবে না। তাহলে F সমান G mm বাই R স্কয়ার বা D স্কয়ার যাই বলো না কেন, দুইটা সেম জিনিস। তাহলে আমরা লিখতে পারি W সমান F, তাহলে W সমান mg, F সমান G mm বাই R স্কয়ার। উভয় পাশ থেকে বস্তুর ভর কেটে দিলাম। তাহলে বস্তুর ভর কেটে দেওয়ার কারণে বস্তুর ভর সেখানে আর উপস্থিত নাই, G equals to gm বাই R স্কয়ার। এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের সূত্র, G সমান gm বাই R স্কয়ার। এই ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর অথবা গ্রহের ভর, বস্তুর ভর আমরা আগেই কেটে দিছি। আর এটা হচ্ছে গ্রহের ব্যাসার্ধ। যদি পৃথিবী হয় এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তা আমরা যদি একটু মানগুলো যদি এখানে বসায় দিই, G এর মান হচ্ছে 6.673 tan inverse 11 এবং m এর মান হচ্ছে 6 into 10 to the power 24। এরপর আমরা যদি ব্যাসার্ধটা যদি এখানে বসায় দিই তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6.4 into 10 to the power 6 হোল স্কয়ার, মোটামুটি হোল স্কয়ার। মোটামুটি আমরা যদি এখানে হিসাব করি তাহলে এটার মান পাবো 9.78। এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 9.8 বলি। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের কোনো একটা বস্তুর অভিকর্ষজ ত্বরণ 9.8। তাহলে অভিকর্ষ ত্বরণ আপাতত কিসের উপর নির্ভর করে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করা হবে সেই গ্রহের ভর এবং গ্রহের ব্যাসার্ধের উপর, আর এটা তো কনস্ট্যান্ট। আমরা যেই বস্তুর কনসিডার করব সেই বস্তুটার ত্বরণটা কিন্তু এখানে, সেই বস্তুর ভরটা কিন্তু এখানে আসে নাই। কেন আসে নাই? অর্থাৎ এই সূত্রটা আমি কখন ইউজ করতে পারবো? এই সূত্রটা আমি ইউজ করতে পারবো যদি ভ্যাকুয়াম বা বায়ু শূন্য স্থান হয়। যদি তোমার বায়ু না থাকে, বায়ু থাকলে কিন্তু অভিকর্ষ ত্বরণ 9.8 হবে না, সেখানে বায়ুর একটু বাধা কাজ করবে। তো বায়ুর বাধা কাজ করলে সেক্ষেত্রে আমরা ম্যাথটা অন্যভাবে করব, এটা অন্য আরেকটা ভিডিওতে আমরা দেখব। তাহলে আপাতত G equals to gm by R স্কয়ার এটা তখনই প্রযোজ্য যখন কোনো ধরনের বায়ুর বাধা থাকবে না। তো আমাদের বাস্তবতা বায়ুর বাধা থাকে, তবে সেটা খুবই কম হওয়ার কারণে আমরা তেমন একটা কনসিডার এটা আনি না। তো নর্মালি G নির্ভর করবে হচ্ছে তোমার পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপরে। এই সূত্রটাকে আমরা এখন ভেঙে ফেলবো, ভেঙে আমরা আরেকটা সূত্র বের করব, G is equals to gm by R স্কয়ার, gm by R স্কয়ার। তাহলে m হচ্ছে আমরা যে গ্রহের কথা চিন্তা করতেছি সেই গ্রহের ভর। তাহলে গ্রহগুলো তো সাধারণত গোলাকার, তাহলে m এর সূত্রটা আমরা জানি, m is equals to v into rho, ভর সমান আয়তন ইনটু ঘনত্ব ডিভাইডেড বাই R স্কয়ার। g সমান ক্যাপিটাল G v, গোলাকার বস্তুর আয়তন, গোলাকার বস্তুর আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব ইনটু রো ডিভাইডেড বাই R স্কয়ার। তাহলে অভিকর্ষ ত্বরণ G সমান G 4/3 r কিউব, G 4/3 পাই r কিউবকে আমরা লিখবো R স্কয়ার ইনটু r ইনটু রো, আর নিচে আছে আমাদের R স্কয়ার। তাহলে R স্কয়ার কেটে দিলাম, R স্কয়ার কেটে দিলে আমরা লিখতে পারি G সমান 4/3 পাই রো G r। এই হচ্ছে পৃষ্ঠের আরেকটা সূত্র। তাহলে এর আগে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে G সমান gm বাই R স্কয়ার, এটাও একটা সূত্র। আমরা এটাই সবচেয়ে বেশি ব্যবহার করি। যদি তোমার গ্রহের ভর দেওয়া থাকে তাহলে gm বাই R স্কয়ার এটা ইউজ করবা, আর যদি ঘনত্ব দেওয়া থাকে তাহলে 4/3 পাই রো জি আর এটা ইউজ করবা। এখন অভিকর্ষ ত্বরণের সাথে গ্রহের ঘনত্বের সম্পর্কটা কেমন? অবশ্যই সমানুপাতিক।
অবশ্যই সমানুপাতিক। দেখো জি জি সমানুপাতিক রো, তার মানে জি এর সাথে জি এর সাথে গ্রহের সম্পর্ক সমানুপাতিক। এই দুটা যখনই তোমার গ্রহের পৃষ্ঠের কথা বলবে, গ্রহের পৃষ্ঠ বললেই গ্রহের পৃষ্ঠে বললে এখানে আমরা দুইটা সূত্র ব্যবহার করব। একটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, আর একটা হলো 4/3 পাই রো জি আর, এই দুইটা ইউজ করলাম। পৃষ্ঠে আমরা অভিকর্ষ ত্বরণে দুইটা সূত্র বের করছি। এখন আমরা দেখব এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণগুলি কিভাবে বের করে। যে কোনো বস্তু আমরা ধরে নিলাম যে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, পৃষ্ঠ পর্যন্ত আর। এখন আমাদের ইচ্ছা আমরা এখান থেকে আরো উপরে উঠবো, এখানে চলে আসবো। এই জায়গায় আমরা একটা বস্তু রাখলাম, এই জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ বের করতে চাই যে এই বস্তুর উপর অভিকর্ষ ত্বরণ কত কাজ করবে। যতটুকু উচ্চতায় গেল সেটা হচ্ছে এইচ। আমরা তো সবসময় কেন্দ্র থেকে দূরত্ব নেই, তাই না? তো কেন্দ্র থেকে আমরা যদি এই বস্তু পর্যন্ত দূরত্ব হিসাব করি, তাহলে এতটুকু হচ্ছে আর, আর এটা হচ্ছে এইচ। তাহলে এই দূরত্বটা হবে আর প্লাস এইচ, কেন্দ্র থেকে আর প্লাস এইচ পরিমাণে দূরে। তো পৃষ্ঠের উপরে আমরা যে সূত্রটা জানি, পৃষ্ঠের উপরে আমরা সূত্রটা জানি জি সমান জি এম বাই আর স্কোয়ার। জি সমান জি এম বাই আর স্কোয়ার, অর্থাৎ এম ছিল এটার ভর আর আর ছিল এটার ব্যাসার্ধ। এখন পৃথিবীর কেন্দ্র থেকে আমরা এইচ পরিমাণ উচ্চতায় গেছি। প্রথমে আমরা পৃষ্ঠের উপরে ছিল, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হিসাব করছি, সেটা হচ্ছে আর। আর এখন আমার বস্তুটা আরেকটু উপরে চলে গেছে, তাহলে আরেকটু উপরে সেটা কতটুকু, এইচ। তাহলে আমার টোটাল দূরত্ব কত হবে, আর প্লাস এইচ। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণকে আমরা যদি জি এইচ বলি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো জি সমান জি এম বাই আর প্লাস এইচ। জি সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা হচ্ছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আপাতত। কিন্তু আমরা এই সূত্রটা এইচ উচ্চতার ক্ষেত্রে কখনোই ব্যবহার করব না, কারণ এই সূত্রটা একেবারে ত্রুটিমুক্ত না, কিছুটা ত্রুটি অবশ্যই আছে। যেমন আমরা অর্থাৎ আগের সূত্রের মধ্যে আমরা ভর বসাইছি এবং ব্যাসার্ধ বসাইছি, অর্থাৎ যতটুকু গোলকের ব্যাসার্ধ ততটুকু গোলকের ভর আমরা বসাইছি। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা এরকম না। কেন না? কারণ দেখো এখন আমরা দূরত্ব কতটুকু নিয়েছি, আর প্লাস এইচ। তাহলে দূরত্ব যদি আর প্লাস এইচ হয়, তাহলে আর প্লাস এইচ দিয়ে যে গোলক, সে গোলক হওয়ার কথা ছিল আমাদের আর প্লাস এইচ। তাহলে এই আর প্লাস এইচ যতটুকু গোলক, এই গোলকের ভর আমাদেরকে এখানে বসানোর কথা ছিল। কিন্তু দেখো আমরা দূরত্ব নিয়েছি আর প্লাস এইচ, কিন্তু ভর বসাইছি সেই আগের গোলকে। তার মানে এই দূরত্বটা আর এই ভর, এই দুটার মধ্যে কিন্তু সামঞ্জস্য নাই, একটু পার্থক্য আছে। তাহলে এই আর জি এম বাই আর প্লাস এইচ এই সূত্রটা একেবারে পারফেক্ট না, কিছুটা ত্রুটি আছে। এই জন্য আমরা এমন একটা সূত্র ব্যবহার করব বা এমন একটা সূত্র বের করব যে সূত্রটার মধ্যে তোমার ভরের কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এই দূরত্বের সাথে আমার ভর নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আমরা ভরবিহীন একটা সূত্র বের করব এবং ওইটাই সবসময় ব্যবহার করব। জি সমান জি এম বাই আর স্কোয়ার, এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তো আমরা যদি এখন ভাগ করে দিই, 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ হচ্ছে জি এইচ, 1 নং সমীকরণ হচ্ছে জি। তো সমীকরণটা হচ্ছে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ভাগ জি এম বাই আর স্কোয়ার। জি এইচ ডিভাইড বাই জি জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জি এম। তাহলে আমরা জি এম কেটে ফেললাম, জি
ডিভাইড বাই জি, জি এইচ বাই জি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জি এইচ সমান হচ্ছে আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে জি এইচ সমান আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখো এই যে আমরা যখন একটা সূত্র বের করলাম, এই সূত্রের মধ্যে পৃথিবীর ভর নিয়ে কোনো ঝামেলা নাই। অর্থাৎ আগে যে সমস্যাটা ছিল যে আমরা ব্যাসার্ধ নিয়েছি আর প্লাস এইচ, কিন্তু ভর বসাইছি সেই আগের পৃথিবীর, ওখানে ভর নিয়ে আর দূরত্ব নিয়ে একটু ঝামেলা ছিল। কিন্তু এটা এমন একটা সূত্র যেই সূত্রের মধ্যে ভর নাই। তাহলে কি আছে, গ্রহের ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধটা বসাই দিবা, ও পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ যদি পৃথিবী হয় তাহলে 9.8 বসাবা, আর যদি অন্য কোনো গ্রহ হয় সেই গ্রহের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ বসাইতে হবে। এখানে আমরা আর জানি, শুধুমাত্র আমাদের কাছে অজানা হচ্ছে এইচ, শুধুমাত্র এইচটা হচ্ছে অজানা। তাহলে আমরা বলতে পারি মোটামুটি এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো বা পারফেক্ট সূত্র। শুধুমাত্র এইচ জানা থাকলে আমি অভিকর্ষ ত্বরণ বের করে ফেলতে পারবো, যে কোনো অভিকর্ষ ত্বরণ, 1000 মিটার, 2000 মিটার, 700 কিলোমিটার, 500 কিলোমিটার, তোমাকে যেই দূরত্বই দেয় ওই দূরত্ব এখানে বসায় দিলেই তুমি অভিকর্ষ ত্বরণটা পাই যাবে। অভিকর্ষ ত্বরণের সূত্রটা আমরা পাইছি জি এইচ আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আমরা এখন উপরে নিচে আর দিয়ে ভাগ করে দিব। জি এইচ সমান আর ডিভাইডেড বাই আর, আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কয়ার ইন্টু জি। তাহলে আর আর কাটে ফেললাম, জি এইচ সমান উপরে কিছু নাই তাহলে 1, এখানে আমরা আর আর কাটলে 1 লিখতে পারি, এইচ বাই আর হোল স্কয়ার ইন্টু জি। এখানে আমরা একটা ফর্মুলা পাইছি, তাহলে জি এইচ ইজ ইকুয়ালস টু 1 বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কয়ার ইন্টু জি। জি এইচ সমান, এটাকে আমরা উপরে তুলে ফেললাম, 1 প্লাস এইচ বাই আর ইনভার্স 2, এই নিচের স্কয়ারটা উপরে আসলো, ইনভার্স 2। আমরা দ্বিপদী বিস্তৃতিতে একটা সূত্র সেকেন্ড ইয়ার থেকে মুখস্থ রাখবো, 1 প্লাস এক্স ইনভার্স 2 সমান 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস ডট ডট। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা সূত্র। 1 প্লাস, প্লাসের পরে যে অংশটা থাকবে সেটা হচ্ছে x। তাহলে এখানে x কত, h বাই r, এটা হচ্ছে আমাদের x। তাহলে 1 প্লাস x ইনভার্স 2, এটার ফর্মুলা আমরা লিখতে পারি gh সমান 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x, 2x, x কত, x হচ্ছে h বাই r। তাহলে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস, সরি এখানে একটা ভুল হয়েছে, এটা মাইনাস। এটা একটু কারেকশন করে নাও, 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এরকম লাড়ালাপ্পার মতো যেতে থাকবে প্লাস মাইনাস করে। তাহলে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব, মাইনাস 4x কিউব, 4x কিউব প্লাস ডট ডট, আর থাকবে এটা জায়গায় থাকবে, মানে অসীম, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে।
এখন খেয়াল করো GH সমান h/r, মানে পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় উচ্চতাগুলো যদি একটু ছোটখাটো হয় তাহলে h/r লেস দেন 1 হবে। h/r অর্থাৎ h যদি r থেকে ছোট হয় লেস দেন 1, সেটাকে যেমন আমরা বর্গ করব, আরো ছোট হবে h/r লেস দেন 1 h/r হোল স্কয়ার, অর্থাৎ h/r 1 থেকে ছোট, h/r হোল স্কয়ার আরো ছোট। এটাকে যদি আমরা কিউব করি এটা আরো ছোট হবে h/r কিউব লেস দেন 1, অনেক ছোট। যেহেতু h/r মানটা 1 থেকে ছোট, স্কয়ারটা আরো ছোট হবে, কিউব করলে আরো ছোট হবে, অনেক বেশি ছোট হবে, দশমিকের পরে অনেক তোমার পরে গিয়ে মান দেখাবে। এই জন্য আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত মান নিব, আর এর পরের মানগুলো খুবই খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, অত্যন্ত ছোট মান। এই অত্যন্ত ছোট মান হওয়ার কারণে ওই মানটা আমরা নিব না। তাহলে কতটুকু নিব? আমরা নিব GH সমান 1 মাইনাস 2h/r ইন্টু জি। তাহলে এখানে একটা জি ছিল, এটা দেওয়া হয়নি, ব্র্যাকেট ইন্টু জি। এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো, বিশেষ ক্ষেত্রে সেটা আমরা ইউজ করতে পারবো। এই ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করবো না। কখনো যদি তোমাকে জিজ্ঞেস করে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হবে, তখন এর আগে যে দুইটা সূত্র ছিল ওইটা দিয়ে তুমি কোনোভাবেই সমাধান করতে পারবে না, তখন মানে সমাধানই আসবে না। কিন্তু এটা যদি আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করি তাহলে মানটা চলে আসবে ইজিলি। পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের তিনটা সূত্র। একটা সূত্র হচ্ছে GH সমান gm/r প্লাস h হোল স্কয়ার। আমি আবারও বলছি এটা ইউজ করা যাবে না, gm/r প্লাস h হোল স্কয়ার ফর্মুলা আকারে আছে, কখনো মানে ইনকেস যদি ব্যবহার করতে হয় তাহলে তোমার জানা থাকলে ভালো, এটা সবসময় ইউজ করতে হবে না। আমরা সবসময় যেটা ইউজ করব সেটা হচ্ছে r ডিভাইডেড বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু g। আর বিশেষ ক্ষেত্রে এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম, এই উচ্চতায় এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে gm/r প্লাস h হোল স্কয়ার, এটা আমরা ইউজ করব না, আমরা সবসময় এটা ইউজ করব r ডিভাইড বাই r প্লাস h হোল স্কয়ার ইনটু g। আর এটা হচ্ছে 1 মাইনাস 2h/r ইনটু g। g হচ্ছে পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা পৃষ্ঠীয় অভিকর্ষ ত্বরণ বের করলাম দুইটা ফর্মুলা, আর h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করলাম তিনটা ফর্মুলা। এখন আমরা দেখব গভীরতায় গেলে অভিকর্ষ ত্বরণটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এই পুরোটাই হচ্ছে এখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরতায় আসব। পৃথিবীর পৃষ্ঠ থেকে যতটুকু গভীরতায় আসব সেটা হচ্ছে h পরিমাণ গভীরতায় আসলে এই জায়গাটায় আমাদের অভিকর্ষ ত্বরণ কত হবে সেটা আমরা বের করব। এটার নাম দিলাম আমরা জি প্রাইম। এই জি প্রাইমটা কত বের করব পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠের উপরে যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটা হচ্ছে জি, আর h উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটার নাম ছিল GH। এখন পৃষ্ঠ থেকে আমরা একটু ভিতরে আসব, পৃষ্ঠ থেকে ভিতরে আসলে আমাদের অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে এটা বের করব। পৃষ্ঠে আমরা একটা স্পেশাল সূত্র পড়ছি, তোমাদের মনে থাকার কথা, g সমান 4/3 পাই রো জি আর, এটা ছিল। তাহলে আর কি? আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এখন আমরা একটু গভীরতায় অভিকর্ষ ত্বরণ বের করতে চাই। গভীরতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি প্রাইম সমান 4/3 পাই রো জি। প্রথমটা ছিল পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এখন আমরা বের করব আমার বস্তু যদি h পরিমাণ গভীরতায় আসে তাহলে এটা আমি নিতে পারবো না, কারণ আমার এই সূত্রটা হচ্ছে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে r। এখন আমি h পরিমাণ গভীরতায় চলে আসছি, তাহলে h পরিমাণ গভীরতায় চলে আসলে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটার দূরত্ব কত হবে?
যেহেতু আমি h পরিমাণ নিচে নেমে আসছি আর পুরোটা হচ্ছে r, তাহলে r থেকে আমি যদি h বাদ দেই উপর থেকে, তাহলে কেন্দ্র থেকে এই দূরত্ব আমি পাবো r মাইনাস h। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে এখন যে গভীরতায় বস্তু আছে সেই দূরত্ব সবসময় দূরত্ব হিসাব হবে কেন্দ্র থেকে। যখন পৃষ্ঠে ছিল তখন দূরত্ব হচ্ছে r, এখন আমি h পরিমাণ গভীরতায় আসছি, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব r মাইনাস h, উপরের পৃষ্ঠটা বাদ দিতে হবে। তাহলে এখন হচ্ছে r মাইনাস h, 2 নং সমীকরণ। এখন আমরা লিখতে পারি g প্রাইম বাই g, g প্রাইম হচ্ছে 4/3 পাই রো g r, 4/3 পাই রো g, এটা হচ্ছে r মাইনাস h ছিল, 4/3 পাই রো g r মাইনাস h, আর নিচেরটা হচ্ছে 4/3 পাই রো g r। এখন 4/3 মারা গেল, পাই মারা গেল, রো মারা গেল, g মারা গেল। তাহলে আমরা কি লিখতে পারি এখন, g প্রাইম বাই g সমান r মাইনাস h ডিভাইড বাই r। আলাদা করে দিচ্ছি, g প্রাইম বাই g r ডিভাইড বাই r মাইনাস h ডিভাইড বাই r। g প্রাইম বাই g, আর আর কেটে ফেললাম, তাহলে 1 থাকবে, মাইনাস h বাই r, h গভীরতায় অভিকর্ষ ত্বরণ 1 মাইনাস h বাই r ইন্টু g, জিটাই পাশে গুণ হবে ইন্টু g। এটা হচ্ছে আমার গভীরতা সূত্র। তাহলে আমি h পরিমাণ গভীরতায় যদি ভিতরে যাই, আমার অভিকর্ষ ত্বরণের সূত্র হবে 1 মাইনাস h বাই r ইন্টু g। একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 81/1 আমরা ধরে নিলাম সেই গ্রহের ভরটা হচ্ছে m2 আর m1 ধরলাম হচ্ছে পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভরের 81/1 হচ্ছে ওই গ্রহটার ভর, এবং পৃথিবীর ব্যাসার্ধের ওই গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4/1। তাহলে ওই অজানা গ্রহটার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4/1। তাহলে পৃথিবীর ভরটাকে আমরা ধরলাম m1, পৃথিবীর ব্যাসার্ধটাকে ধরলাম r1। তাহলে ওই গ্রহটার ভর হচ্ছে পৃথিবীর ভরের 81/1 আর তোমার ব্যাসার্ধ হচ্ছে 4/1। পৃথিবীর আমাকে জিজ্ঞেস করছে গ্রহটির পৃষ্ঠে 50 কেজি ভরের ব্যক্তির ওজন কত হবে। তো ওজন সমান mg, ওই গ্রহের পৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণ বের করতে হবে। প্রথমেই আমরা লিখতে পারি পৃথিবীতে, তো পৃথিবীতে অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে g সমান gm বাই r স্কয়ার, যেটার মান আমরা জানি 9.8। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে gm বাই r স্কয়ার, m1 r1। ওই গ্রহে অজানা গ্রহে, ওই অজানা গ্রহে অভিকর্ষ ত্বরণ g2 সমান gm2 বাই r2 স্কয়ার। কত সেটা, gm2, m2 মানে হচ্ছে m1 বাই 81, m1 বাই 81, r2 r1 বাই 4, r1 বাই 4 স্কয়ার। g2 সমান gm1 ডিভাইড বাই r1 স্কয়ার ইন্টু নিচে আছে 81 আর এটা হচ্ছে কত 4 স্কয়ার, 4 স্কয়ার মানে কি 1/16, উপরে উঠলে হবে 16। g2 সমান gm1 বাই r1 স্কয়ার, gm1 বাই r1 স্কয়ার মিন্স পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8 ইন্টু 16/81, 16/81 g2।
কত আসলো 80 ইন্টু 9.8 1.935 1.935 অভিকর্ষ ত্বরণ। আমাকে যে গ্রহটা বলছে ওটার অভিকর্ষ ত্বরণ হচ্ছে তোমার 1.935। এখন আমাকে বলছে 50 কেজি ভরের ব্যক্তিটার ওজন সেখানে কত হবে। তো ওজন সমান mg2, ভর হচ্ছে 50, জি হচ্ছে 1.935 96.75 নিউটন। 2 নম্বর প্রশ্ন, 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোনো বস্তু খাড়া উপরের দিকে কত উচ্চতায় উঠবে। আচ্ছা, এটা পৃথিবীর ক্ষেত্রে নাকি ওই বস্তুর ক্ষেত্রে বলা নাই, আমরা দুইটাই বের করব যে এত বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে কতটুকু উঠবে আর ওই গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে কতটুকু উপরে উঠবে। পৃথিবী থেকে আমরা বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সে কতটুকু উপরে উঠবে। তার আদি বেগটা হচ্ছে 49। কতটুকু উপরে উঠবে, যতটুকু উপরে উঠুক এক সময় তার বেগটা শূন্য হবে। এটাকে আমরা h বললাম, লিখতে পারি v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2gh, শেষ বেগ শূন্য, u স্কয়ার মাইনাস 2gh, সুতরাং h সমান u স্কয়ার বাই 2g। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। কোন একটা বস্তুকে আমরা যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, সে খাড়া উপরের দিকে কতটুকু উচ্চতায় উঠবে, সেটা হচ্ছে u স্কয়ার বাই 2g। আদি বেগ 49 বাই 2g, g মানে হচ্ছে 9.8, 122.5 মিটার উপরে উঠবে পৃথিবীতে। তাহলে ওই গ্রহে কতটুকু উঠবে, সর্বোচ্চ উচ্চতা h2 সমান u স্কয়ার বাই 2g, u স্কয়ার বাই 2g, u হচ্ছে 49, একই ব্যাগে উপরে নিক্ষেপ করা হলো, g2, g হচ্ছে 1.935, h2 620.41। তাহলে দেখো পৃথিবীতে বস্তুটা 122.5 মিটার উপর উঠবে আর ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কম হওয়ার কারণে 620 মিটার উপর উঠবে, অনেক বেশি। অনুপাত করলে কত আসে, h2 বাই h1, 620.4 122.5, প্রায় 5 গুণ। অর্থাৎ ওই গ্রহে যদি আমরা নিক্ষেপ করি পৃথিবীতে যতটুকু উঠবে তার প্রায় 5 গুণ উপরে উঠবে অভিকর্ষ ত্বরণ কমে যাওয়ার কারণে। আরেকটা প্রশ্ন, কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠের 25% হ্রাস পাবে। আমাকে উচ্চতাটা বের করতে হবে, যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠ থেকে 25% হ্রাস পাবে। এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে আমরা কতটুকু উপরে যাব। আমরা ধরে নিলাম পৃথিবী থেকে h পরিমাণ উচ্চতায় গেলাম, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে g, h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে gh। সেটা কত, h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান হলো পৃষ্ঠের অভিকর্ষণ মানের তুলনায় 25% হ্রাস পাবে। তো পৃষ্ঠের অভিকর্ষণ হচ্ছে g মাইনাস g এর 25%, gh সমান g মাইনাস 0.25 g, তাহলে gh সমান 0.75 g। অর্থাৎ আমাকে যে উচ্চতার কথা বলতেছে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে g এর 75%, 0.75। যদি 25% হ্রাস হয় তাহলে অভিকর্ষ ত্বরণ হবে 75%। সেটা কত উচ্চতায়, আমাকে উচ্চতাটাই বের করতে হবে। এই উচ্চতাটা আমরা এখন বের করবো, সেটা কত। তো এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র আমরা জানি, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র gh সমান r
ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে জি এইচ কত? 0.75। জি সমান আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি 0.75। স্কোয়ারটা এখানে আসলে রুট হবে আর বাই আর প্লাস এইচ। আমাদেরকে এইচ এর মানটা বের করতে হবে। root over 0.75 0.866 0.866 r by r plus h। তাহলে r plus h r by 0.866 r plus h সমান 1.14 r, h সমান 1.154 r minus r, h 0.154 r। মানটা বসিয়ে দিতে পারো 0.154 ইন্টু r, আর এর ভ্যালু হচ্ছে 6.4 10 to the power 6 আনসার। যে এতটুকু উচ্চতায় আমরা যদি যাই তাহলে অভিকর্ষ ত্বরণ 25% হ্রাস পাবো। 25% হ্রাস পাবে মানে হচ্ছে 75% হবে এই উচ্চতায়। আগের প্রশ্নটা আর এই প্রশ্নটা প্রায় সেম। আগের প্রশ্নটা আমাকে বলছিল যে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে 25% অভিকর্ষ ত্বরণ হ্রাস পাবে। এখন আমাকে জিজ্ঞেস করছে যে কত উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ 25% হবে হবে জিজ্ঞেস করছে। তা আগে যখন 25% হ্রাস বলছিল তখন আমি 25% হ্রাস করছি, এখন কিন্তু আর হ্রাস করবো না। এখন আমাকে বলছে যে 25% হবে, কতটুকু উচ্চতায় গেলে সেটা 25% হবে। তো আমরা জানি এই উচ্চতায় অভিকর্ষণ ত্বরণ GH সমান R ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার ইন্টু জি। তোমার কাছে R আছে, জাস্ট GH টা বসাই দিবা। তো GH কত এখন? G এর 25% R ডিভাইড বাই R প্লাস H হোল স্কয়ার ইন্টু জি। G আর G কেটে দিলাম, 25% মানে 0.25। স্কয়ারটা এই পাশে আসলে রুট r ডিভাইড বাই r প্লাস h। এখান থেকে তোমরা h এর ভ্যালুটা বের করবে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে গভীরতায় 30 কিলোমিটার গভীর, এখন যে 30 কিলোমিটার গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান কত সেটা আমরা জানি। পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা h পরিমাণ গভীরতায় চলে আসলাম। h এর মান দেওয়া আছে 30 কিলোমিটার, তাহলে 30 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে h গভীরতায় অভিকর্ষ ত্বরণ g প্রাইম 1 মাইনাস h বাই r ইনটু g। তাহলে 1 মাইনাস h বাই r এর ভ্যালুটা আমরা আগে থেকে বের করে রাখি। h হচ্ছে 30 ইনটু 10 টু দি পাওয়ার 3 ডিভাইড বাই r 6.4 10 টু দি পাওয়ার 6। এই ভ্যালুটা এখানে বসাই দিবা, কত আসে? 0.00468 0.00468 0.00468 ইনটু 9. তুমি অভিকর্ষ ত্বরণ পাবা। বসাই দাও, মানগুলি বসালে তুমি অভিকর্ষ ত্বরণ পাবা। এই প্রশ্নটা হচ্ছে তোমার একটা বিশেষ সমস্যা, কারণ নরমাল সূত্র দিয়ে এটা কিন্তু একেবারেই সমাধান করা যাবে না। প্রশ্নটার একটু ধরনটা দেখো, যে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। বাস্তবিক অর্থে অভিকর্ষ ত্বরণ মানে একেবারে শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে এর কাছাকাছি মানে একেবারে কমে যেতে পারে, শূন্যের খুব কাছাকাছি যেতে পারে, কিন্তু অভিকর্ষ ত্বরণ কখনো শূন্য হবে না। তারপরও এটা আমরা সমাধান করার চেষ্টা করব, যে কাছাকাছি একটা আনসার পাবো আমরা। পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হবে। তুমি যদি এই সূত্রটা দিয়ে ব্যবহার করতে চাও, এই সূত্রটা দিয়ে যদি সমাধান করতে চাও, তুমি পারবা না, কারণ অভিকর্ষ ত্বরণ শূন্য বসালে তোমার আর প্লাস এইচও শূন্য হয়ে যাবে, তুমি কখনো এইচ পাবা না, এখানে বসাইলেও পাবা না। তার মানে
এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা অন্তত এই সূত্রের ক্ষেত্রে তুমি কোনোভাবেই ব্যবহার করতে পারবা না। এই জন্য আমরা একটা সূত্র আলাদা করে বের করছিলাম, যেটা ব্যবহার করব। এই স্পেশাল কেস হচ্ছে যে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হচ্ছে 1 - 2h/r ইন্টু জি। কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হবে? আমরা ধরে নিলাম এই উচ্চতায়, তাহলে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 0 1 - 2h/r ইন্টু জি। তাহলে জিটাই পাশে 0 হবে 1 - 2h/r, তাহলে 2h/r সমান 1। সুতরাং আমরা লিখতে পারি যে h সমান r/2। তার মানে মোটামুটি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক পরিমাণ উচ্চতায় যদি যায়, মানে মোটামুটি আস্তে আস্তে কমতে থাকবে, মানে খুব কাছাকাছি শূন্যের কাছাকাছি চলে যাবে, একেবারে শূন্য হবে না। কারণ আমরা যখন এই সূত্রটা প্রতিপাদন করছিলাম তখন অনেকগুলো জিনিস বাদ দিয়ে তারপর এটা প্রমাণ করছে। তো আনসার হচ্ছে তোমার r/2। উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ 0 হবে। বাস্তবে হয়তো হবে না, তবে মোটামুটি এই থিওরিতে এই আনসারটাই সঠিক, r/2।